আপনি হয়তো কখনো শুনেছেন যে অ্যাবস্ট্রাক্ট আর্টের কোনো মিনিং হয় না। অনেকেই বলেন শিল্পীরা যখন ছবি আঁকার জন্য সাবজেক্ট খুঁজে পান না তখন তারা ক্যানভাসে রং ছোড়াছুড়ি করে অ্যাবস্ট্রাক্ট আর্টের নাম দিয়ে যে কোনো একটা টাইটেল দিয়ে পেইন্টিংটাকে চালিয়ে দেন। কিন্তু জানেন কি, অ্যাবস্ট্রাক্ট আর্টের পিছনে থাকে দীর্ঘদিনের প্র্যাকটিস, গভীর পর্যবেক্ষণ এবং অনেক বেশি পরিমাণের স্টাডি। অ্যাবস্ট্রাক্ট আর্ট করতে গেলে নিজের অনুভূতিগুলোকে প্রতিনিয়ত বোঝার চেষ্টা করতে হয়। অ্যাবস্ট্রাক্ট আর্ট কিংবা বিমূর্ত শিল্প মানে এই না যে এই ছবিটির কোনো ধারণা নেই, বরং এখানে পরিচিত ফিগার, বিভিন্ন অবজেক্ট কিংবা দৃশ্যমান অবজেক্টকে হয় পুরোপুরি বাদ দেওয়া হয়, না হয় এতটাই সরলীকরণ করা হয় যে সরাসরি আর সাবজেক্টগুলোকে চেনা যায় না। আপনি হয়তো কোনো মানুষ, গাছ, ল্যান্ডস্কেপ কিংবা আকাশের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন না, হয়তোবা দেখতে পাচ্ছেন শুধু রঙের লাইন, ভাঙা গড়া বৃত্ত কিংবা বিভিন্ন তির্যক শেপের জ্যামিতিক বস্তু। তার মানে কিন্তু এই না যে এই পেইন্টিংটির কোনো মিনিং নেই। এখানে প্রতিটি সিদ্ধান্ত, যেমন কোন রং কতটুকু ডার্ক হবে কিংবা কতটুকু লাইট হবে, লাইনগুলো কি একদম সোজা হবে নাকি ভাঙা ভাঙা লাইন হবে, স্পেস কতটুকু থাকবে, এই সবই কিন্তু শিল্পীর ভাবনা এবং অনুভূতির সাথে জড়িত। অনেক সময় এই সিদ্ধান্তগুলো বছরের পর বছর স্টাডি, স্কেচ, বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং ফেল করা কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু আসে। উদাহরণস্বরূপ ওয়াসিলি কান্দিস্কির কাজগুলোকে যদি আমরা দেখি, সেখানে আপনি খুব কমই পাবেন বাস্তব জীবনের স্পষ্ট ফিগারগুলোকে, বরং পাবেন রঙের ব্লক, বাঁকানো লাইন, বৃত্ত, ত্রিভুজ, নানা দিক বরাবর টান টান টেনশন তৈরি করা ফর্ম। তিনি ভেবেছিলেন একজন দর্শকের মনের মধ্যে কি এমন একটি ভিজুয়াল সুর তৈরি করা যায় যা পেইন্টিংটিকে দেখলে দর্শকের মনের ভেতরে সঙ্গীত শোনার মতো অনুভূতি হবে। তার অনেক পেইন্টিংয়েই রঙের কম্পোজিশনগুলো এমনভাবে সাজানো যেন দেখলে মনে হবে কোনো অদৃশ্য মিউজিক্যাল স্কোর চোখের সামনে খুলে যাচ্ছে। গাঢ় রঙের ভরগুলো যেন বেস গিটার কিংবা ড্রামের মতো, আর হালকা এবং উজ্জ্বল রঙের ছোট ছোট অংশগুলো যেন হাই নোট এবং ঝংকার। ফর্মের রিদম, পুনরাবর্তন, কন্ট্রাস্ট আর স্পেসের ফাঁক ফোকর সব মিলিয়ে কাজগুলো আমাদেরকে এমন এক অভিজ্ঞতার দিকে ঠেলে দেয় যেখানে কি আঁকা হয়েছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় দেখতে কেমন লাগছে। অ্যাবস্ট্রাক্ট আর্ট কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয়নি। 20 শতকের শুরুতে ইউরোপের সমাজ খুব দ্রুত বদলাচ্ছিল। শিল্প বিপ্লবের প্রভাব, শহুরে জীবন, নতুন প্রযুক্তি, রাজনৈতিক অবস্থা, তারপর বিশ্বযুদ্ধের ভয়াবহতা, সব মিলিয়ে পুরনো সুরক্ষিত বাস্তবতাবোধ ভেঙে যাচ্ছিল। শিল্পীরা দেখছিলেন শুধু সুন্দর ছবি কিংবা ল্যান্ডস্কেপ আঁকলেই তাদের সময়ের ভেতরে টানাপোড়েন, মানুষের মানসিক ভাঙন কিংবা শিল্পের আধ্যাত্মিক রূপ বাস্তবায়িত হচ্ছে না। আর এই জায়গা থেকেই সেই সময় শিল্পীরা নতুন ভাষা খুঁজতে শুরু করেছিলেন, যেখানে রং, ফর্ম, টেক্সচার অথবা স্পেস একটা নতুন শর্টকাট হিসাবে কাজ করেছিল, সরাসরি অনুভূতির কাছে যাওয়ার শর্টকাট। ওয়াসিলি কান্দিনস্কি অনেকের কাছেই বিমূর্ত শিল্পের পথিকৃৎ হিসেবে পরিচিত, কারণ তিনি সেই সময় শুধু ছবি আঁকেননি, বরং বুঝতে চেষ্টা করেছিলেন রঙের সাইকোলজিটা কি, বিভিন্ন ফর্ম কি আলাদা আলাদা অনুভূতি তৈরি করতে পারে। তিনি সেই সময় এসব নিয়েই ভাবতে চেষ্টা করছিলেন। তিনি সঙ্গীতের সাথে ভিজুয়াল আর্টের সম্পর্ক নিয়ে অনেক ভেবেছেন আর মনে করতেন ক্যানভাসও একটা কম্পোজিশন। একই সময়ে কাসিমির মালেভিচের মতো শিল্পীরাও রিয়েলিস্টিক সাবজেক্টকে পুরোপুরি বাদ দিয়ে একেবারে মিনিমাম ফর্ম ব্যবহার করেছিলেন, যেমন এক টুকরা কালো বর্গ কিংবা বিক্ষিপ্ত কিছু ফর্ম দিয়ে একটি শক্তিশালী কনসেপ্ট তৈরি করা। পিয়েট মোড্রিয়ান কঠোর জ্যামিতি, সোজা লাইন আর প্রাইমারি কালারের মাধ্যমে এক ধরনের ভিজুয়াল হারমোনি খুঁজেছিলেন। আর পরের দিকে জ্যাকসন পোলক ড্রিপ পেইন্টিং এর মাধ্যমে পুরো ক্যানভাসকে এক ধরনের এনার্জি ফিল্ডে পরিণত করেন, যেখানে প্রতিটি ছিটে ফোটার ভেতরেও
এক ধরনের রিদম থাকে। অ্যাবস্ট্রাক্ট আর্টের প্র্যাকটিস শুধুমাত্র কম্পোজিশন মানা কিংবা ভাঙা নয়, এখানে শিল্পী নিজের ভেতরের জগৎকেও প্রতিনিয়ত প্রশ্ন করে। আমার ভেতরের ভয়, বিশৃঙ্খলা, আনন্দ এই সবগুলোকে কি সরাসরি কোনো মুখ বা দৃশ্যে প্রকাশ না করে শুধু রং আর ফর্মের মাধ্যমে প্রকাশ করা সম্ভব? এখানে মনস্তত্ত্বের ভূমিকা আসে, যেখানে রং দিয়ে তীব্রতা বোঝানো হয়, কোথায় স্পেস রাখলে এক ধরনের নিঃসঙ্গতা আর শূন্যতার অনুভূতি আসে। দর্শনের প্রশ্ন আসে, বাস্তবতা বলতে আসলে কি বোঝায়? আমরা যাই দেখি তাই কি সত্যি? আর আধ্যাত্মিক অনুসন্ধান আসে, দৃশ্যমান জগতের বাইরে কি অদৃশ্য কোনো ছন্দ রয়েছে? এটাকে কি শিল্পের মাধ্যমে ছোঁয়া যায়? প্রতিটি লাইন, প্রতিটি কালার, প্রতিটি বৃত্তের মাঝে এই প্রশ্নগুলোর কিন্তু ছাপ পড়ে, যদিও তা সরাসরি সবসময় বোঝা সম্ভব হয় না। এত কিছুর পরও কেউ যদি অ্যাবস্ট্রাক্ট আর্টকে দাগ কিংবা ছোপ বলে এড়িয়ে যায়, তাহলে সে আসলে পুরো প্রক্রিয়ার খুব সামান্য অংশই কেবলমাত্র দেখতে পেয়েছে। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংকে বোঝার প্রথম শর্তই হলো ঠিক কোন অবজেক্টটা আঁকা হয়েছে সেটা না খুঁজে আগে নিজের অনুভূতিগুলোকে লক্ষ্য করা উচিত। আপনি যখন একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর সামনে গিয়ে দাঁড়াবেন এবং নিজেকে একটু সময় দিবেন, সেখানে দেখতে পাবেন কোনো একটি নির্দিষ্ট রং বারবার আপনার চোখে লাগছে, কিংবা কোনো একটি লাইন একটা সময় পর গিয়ে আপনার মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে, কিংবা কোথায় গিয়ে আপনার চোখ বারে বারে আটকে যাচ্ছে। তারপর শিল্পীর নাম, সময়কাল এবং তার অন্যান্য ছবিগুলোকে লক্ষ্য করবেন। সেই একটা ছবি আপনাকে বারবার নতুন কিছু শেখাচ্ছে। এই শেখাটা একদিনে হবে না, এটা একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ শেখার প্রক্রিয়া। আমরা যখন শিল্পী হিসেবে এই ভাষাটা শিখি, তখন আমাদের কাজ শুধু খুব সুন্দর দেখা কোনো পেইন্টিং এ আটকে থাকে না, বরং এমন কিছু তৈরি করে যা দর্শকের মাথায় নতুন প্রশ্ন তোলে, ভেতরের অনুভূতিগুলোকে জাগিয়ে দেয়। তাই অ্যাবস্ট্রাক্ট আর্ট শিখতে গেলে শুধুমাত্র টেকনিক নয়, ইতিহাস, তত্ত্ব এবং নিজের অনুভূতিগুলোর সাথে একটি সৎ সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনি যদি আর্ট সম্পর্কে আরো গভীরে যেতে চান, শুধুমাত্র চোখে দেখে নয়, নিজের মনের অনুভূতি দিয়ে আর্টগুলোকে বুঝতে চান, তাহলে আঁকিটুকি অফ ফারহিনার অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। এখানে আমরা ধাপে ধাপে শিল্পের প্রতিটি ভাষা বোঝার চেষ্টা করব। হয়তো এখান থেকে শুরু হবে আপনার নিজের শিল্পের ভাষা খুঁজে পাওয়ার এক যাত্রা, যেখানে ক্যানভাস হবে আপনার ভেতরের জগতের মানচিত্র।